আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে, সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। ছুটির দিনেও গ্যাসের তীব্র সংকট, পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, বাসাবাড়িতে বিকল্প উপায়ে চলছে রান্না। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী। দেশ পরিচালনায় ব্যর্থ সরকার, মন্তব্য জামায়াত আমিরের। গণভোট অমান্য করে স্বৈরাচারী আচরণের অভিযোগ। এবং বৃষ্টি বন্যার অজুহাতে বাজারে বাড়তি অধিকাংশ সবজি, কাঁচা মরিচের কেজি প্রায় 400, বাড়তি পেঁয়াজ, ডিম ও মুরগির দাম। শুনছিলেন শিরোনাম, এবারে যাব পুরো সংবাদে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আছে গাড়ির দীর্ঘ লাইন। পাম্পে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে তাদের আয়। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে ফিলিং স্টেশনগুলোর ব্যবসাতেও। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় আগের তুলনায় বিক্রি কমে গেছে বলে জানিয়েছেন মালিকরা। তারা বলছেন, দ্রুত এই সংকট দূর না হলে লোকসানের পরিমাণ আরও বাড়বে। একটা গাড়ি গ্যাস পাইতে মানে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা লাগে। এতে ড্রাইভার ভাইদের অনেক ভোগান্তি। তো আমরা চাই দ্রুত একটা সমাধান আসুক। ভোগান্তির কথা বলে লাভ নেই, কারণ সারাদিন লাইনের উপরে থাকা লাগে, পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায় তাতে আমাদের কভার হয় না আর কি। কষ্ট তো আমাকে শেষ নাই। আমরা যেহেতু গরিব মানুষের জন্ম নিয়েছি আর এই বাংলাদেশে আছি, কষ্ট তো আমাদের থাকবেই। আর এটা মাইনে নিয়েই আমাকে এই ড্রাইভিং লাইন। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ। রফিক, আপনি রাজধানীর কোন ফিলিং স্টেশনে আছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন চালক ও গ্যাস পাম্পের মালিকরা? শিমুল, আপনাকে ধন্যবাদ। শিমুল, এই মুহূর্তে আমি রয়েছি মগবাজারের একটি ফিলিং স্টেশনে। যথারীতি আজকে শুক্রবার ছুটির দিন, তারপরও কিন্তু আসলে গাড়ির যে দীর্ঘ লাইন সেটা কিন্তু রয়েছে। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। সেই সংকট কিন্তু আসলে এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা সকাল থেকেই বিভিন্ন পাম্পে ঘুরেছি। রাজধানীর বিভিন্ন পাম্প দেখলাম যে আসলে অনেকে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন এবং অনেকে জানিয়েছেন যে যাদের একাধিক নজেল, যেমন 3-4টা নজেল রয়েছে, কিন্তু সবগুলো নজেলে তারা দিতে পারছেন না, কারণ সবগুলো নজেল একেবারে একসাথেই যদি চালু রাখেন সেক্ষেত্রে দেখা যায় চাপ একেবারে কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে বাধ্য হচ্ছেন তারা বন্ধ রাখতে। যে কারণে আসলে একটি নজেল হয়তো সব বেশিরভাগ বন্ধ রেখে একটি নজেল চালাচ্ছেন, যাতে করে কিছুটা গ্যাসের চাপ বৃদ্ধি পায়। তো আমরা আসলে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে নর্মালি যেখানে 200-র উপরে চাপ থাকে, 210, 220, সেই সময় কিন্তু আসলে মোটামুটি একটা গাড়িতে 600-700 টাকার যে গ্যাস ধরে বা রাখার ব্যবস্থা থাকে সেটি আসলে পর্যাপ্তই ঢোকে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে 100 বা 120-এর মতো যদি চাপ থাকে গ্যাসের, সেক্ষেত্রে কিন্তু আসলে যেই গাড়িতে 500-700 টাকার গ্যাস ধরতো সেই জায়গাতে দেখা যাচ্ছে 200 থেকে 300 টাকার গ্যাস ধরছে। এই যে এটিতে দুইজনেরই ক্ষতি হচ্ছে। এক চালকের যেমন ক্ষতি হচ্ছে, পাশাপাশি যারা সিএনজি মালিক রয়েছেন তাদেরও কিন্তু আসলে ক্ষতি হচ্ছে। বিশেষ করে তারা পর্যাপ্ত বিক্রি করতে পারছেন না, 500-600 জায়গাতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন 200-300 টাকা। অর্থাৎ অন্যদিকে আবার কিন্তু যারা চালক রয়েছেন তারা এই যে অল্প টাকার গ্যাস পেলেন সেটি নিয়ে আসলে সারাদিন তারা কাজও করতে পারছেন না, অর্থাৎ ভাড়া মারতে পারছেন না। বিশেষ করে সিএনজি কিংবা উবার যারা চালান তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে পড়েছেন, বিপাকে পড়েছেন। তো আসলে তারা বলছেন যে খুব দ্রুতই যেন আসলে এই যে সমস্যা, সেই সমস্যা আসলে সমাধান করা হয়, সরকারের পক্ষ থেকে আসলে আহ্বান জানাতে হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানাতে শিমুল, সেটি হচ্ছে যে দেশে দৈনিক গ্যাসের আসলে চাহিদা বর্তমানে 3.8 বিলিয়ন ঘনফুট। সেখানে বর্তমানে
সরবরাহ নেমে এসেছে প্রায় 2.2 বিলিয়ন ঘনফুটে। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 1.6 বিলিয়ন ঘনফুট। আপনি জানেন যে এলএনজি টার্মিনালে যে ত্রুটি বর্তমানে রয়েছে, সেই ত্রুটির কারণে প্রতিদিন প্রায় 450 মিলিয়ন ঘনফুট আসলে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কম হচ্ছে। এই যে কম হচ্ছে, সেই কারণে কিন্তু আসলে গ্যাসের সংকটটা বাড়ছে। তো যেই এলএনজি টার্মিনালের যে ত্রুটি, সেটি মেরামতের কাজ অলরেডি চলছে, এমনটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মেরামতের কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং সপ্তাহখানেকের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, এবং সেই মেরামতের কাজটা শেষ হলে যে গ্যাসের যে তীব্র সংকট, সেটি কিন্তু আসলে অনেকটা সমাধান হয়ে যাবে, এমনটি সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। শিমুল। রফিক, আপনাকে ধন্যবাদ। তীব্র গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীর আবাসিক এলাকার বাসিন্দারা কোথাও একদমই থাকেন, আবার কোথাও বা মধ্যরাতে অল্প সময়ের জন্য আসে পাইপলাইনের গ্যাস, যে কারণে দৈনন্দিন রান্নার কাজে বেড়েছে ভোগান্তি। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা ঘুরে আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, মালিবাগ, রামপুরা সহ রাজধানীর অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কেউ ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও কেউ মাটির চুলায় কাঠের লাকড়িতেও রান্না করছেন। কোনো কোনো এলাকায় গ্যাস থাকলেও প্রবাহ কম থাকায় রান্না করতে দ্বিগুণ থেকে 4 গুণ সময় লেগে যাচ্ছে। লাকড়ি দিয়ে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত সবাই রান্না বাড়া করতেছে আর কি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমাদের রাইস কুকারের দিকে ঝুঁকে যাইতে হচ্ছে, যেখানে আমাদের কারেন্টের উপর তো চাপ পড়ে যাচ্ছে। তখন আমাদের ইদানিং গত 4-5 দিন থেকে সমস্যা হচ্ছে। এখন আপাতত গ্যাস সিলিন্ডার দিয়ে ইউজ করতেছি আর কি আপাতত। গৃহিণীরা বলছেন বিকল্প ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলেও লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে রান্নার কাজ। আবার রাত জেগে চুলার পাশে গ্যাসের জন্য অপেক্ষা করলেও খুব অল্প সময়ের জন্য পাওয়া যায় পাইপলাইনের গ্যাস। সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ থাকে, রাইতে 12টার দিকে গ্যাস আসে, আর সকাল 5টায় এর আগে কিন্তু গ্যাস থাকে না। প্রায় 2 সপ্তাহ ধরে মোটেই পাই না আমরা। তারপর সারাদিন নাই, এরপর আবার রাত 12টার দিকে আসবে, তখন মানুষ ঘুমাবে না, রান্না বাড়া করে খাবে। একসময় গ্যাস থাকে না, নিব্বা যায়, তারপর এই রাইতে গ্যাস আসে, রান্ধন যায় না। টোটালে ছিল না, কালকে আসছে 11টার পরে, তারপরে আবার এই সকালে 8টা 8:30টার সময় চলে গেছে। তাই কেউ হোটেল রেস্তোরাঁ থেকে কিনে সাময়িক খাদ্যের চাহিদা মেটানোর চেষ্টা করলেও তারা বলছেন সংকট সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা। গ্যাস ও বিদ্যুৎ সংকটে বিপাকে পড়েছে শিল্প কারখানার মালিকরা। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অভাবে ভারী ও রপ্তানিমুখী খাত তৈরি পোশাক, স্টিল, রিরোলিং এবং পেপার মিলসগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের শিপমেন্ট নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ খান মুন্না। জুলাই মাস জুড়ে গ্যাসের চাপ কম ও লোডশেডিংয়ের কারণে কারখানার চাকা সচল রাখতে হিমশিম খাচ্ছেন শিল্প উদ্যোক্তারা। ফলে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত চরম সংকটে পড়েছে। ডাইং, প্রিন্টিং ও ওয়াশিং কারখানাগুলোতে গ্যাসের নির্ধারিত চাপ না থাকায় আটকে থাকছে কাপড় প্রক্রিয়াজাতকরণের কাজ। এই অবস্থায় নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে শিপমেন্ট নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এইটা আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমাদের অনেকের রপ্তানি আদেশ বাতিল হওয়ার পর্যায়ে হয়েছে, অনেকের রপ্তানি উৎপাদনের পরে সেই পণ্য বিলম্বিত হওয়ার কারণে এয়ার করতে হচ্ছে, যেটা অনেক বড় একটা আর্থিক ক্ষতির মধ্যে পড়বে পোশাক শিল্প। এই সরকারের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রী এবং সরকার সর্বাত্মক চেষ্টা করছেন যত দ্রুত এই কুতুবদিয়ার এই টার্মিনালটা রিপেয়ার করা যায়, এবং আশা করতেছি আমরা আগামী কয়েকদিনের মধ্যেই প্রাথমিকভাবে একটা পরিস্থিতির উন্নতি হবে। নির্মাণ ও অবকাঠামোগত খাতের মেরুদণ্ড হিসেবে পরিচিত স্টিল ও রিরোলিং মিলস খাতটিরও একই অবস্থা। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় রিহিটিং ফার্নেস এবং রিরোলিং মিলগুলোর বাড়ি মেশিন পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। 14 টাকা থেকে 34 টাকা হলো পার ইউনিট। তখন আমাদের সাথে বিগত সরকার এই প্রতিশ্রুতি দিয়ে গ্যাসের দাম বাড়াইছিল, কিন্তু এখন তো আমরা আরো ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছি যে এইটা আমাদের মিল ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে যাবে। আমরা আশা করি যে সরকার খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেবে এবং আমাদের মিল ফ্যাক্টরিগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। শিল্প কারখানাগুলো বন্ধ হলে লাখো শ্রমিকের বেকার হয়ে পড়ার শঙ্কার পাশাপাশি থমকে যাবে দেশের সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি।
গ্যাস সংকটের কবল থেকে শিল্প কারখানা বাঁচাতে দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পরিচালিত কমিটির বৈঠকে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করার পর এ বিষয়ে আলোচনা হয়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকায় পাঠানো অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। ফ্যাসিবাদকে ফিরতে না দেওয়া এবং বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র তৈরি হবে না, এই দুটো বিষয়ে জাতীয় ঐক্য রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আব্দুল্লাহ এম সালেহ। শুক্রবার রাজধানীর পরিবাগ বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যারা এই বাংলাদেশের জন্য কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, যে সমস্ত পরিবারগুলো এখনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটি সুন্দর বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে এই মানুষগুলির কষ্টের ঋণ পরিশোধ করার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। সবার সহযোগিতা চাই। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। শুক্রবার বেলা 12টার দিকে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে পৌঁছান সার্জিও গর সহ একটি মার্কিন প্রতিনিধি দল। এ সময় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন তারা। রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন মার্কিন বিশেষ দূত। রোহিঙ্গা প্রত্যাবাসনে এই সফর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। শনিবার তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে 3 দিনের বাংলাদেশ সফর শেষ করবেন সার্জিও গর। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশনের জারি করা 133টি অধ্যাদেশের প্রায় সবগুলোই গ্রহণ করেছে সরকার। এ সময় বেসামরিক বিমান পরিদর্শন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে বলেও জানান তিনি। সে সময় প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। কর্মসংস্থানের পরিবর্তে দলীয় কর্মীদের টেম্পো স্ট্যান্ড উপহার দিয়েছে সরকার, বলেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। স্বৈরাচারের করুণ পরিণতি দেখেও শিক্ষা নেয়নি তারা। অভিযোগ করে তিনি বলেন, অতীতের মতো মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চাইছে, অথচ নানাভাবে সরকার ব্যর্থ দেশ চালাতে। বিস্তারিত মাহমুদ সোহেলের রিপোর্টে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও গণভোটের রায় বাস্তবায়ন না করে তারা স্বৈরাচারী আচরণ করছে। তিনি বলেন, দেশ পরিচালনায় একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এই বিভাগে মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে ছাতা বলা যাবে। তাদেরই একজন হুইপ
তিনি বলেছেন যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। ধারাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে, আমাদের স্পষ্ট কথা এই রায় মানতে হবে। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে পছন্দ করে কিনা তা নিয়ে তিনি মোটেই চিন্তিত নন বলে জানান। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। অনেকে আমাদেরকে পার্টি নন গ্রাটা, মানে তাদের দেশে এই পার্টিকে তারা বরণ করবে না বলে ঘোষণা দিয়েছে। আমরা এগুলা কেয়ার করি না। আল্লাহ তাআলা বাংলাদেশে জন্ম দিয়েছেন, এই বাংলাদেশের লাভপতি হচ্ছে আমাদের লাভপতি। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশের জনগণের জন্য লড়াই করতে চাই, এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চাই। এর আগ পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ। জামাত আমির আরো বলেন, সরকার ভুল পথে হাঁটছে। এভাবে চলতে দিলে জাতি আবারও অন্ধকারে ডুবে যাবে। আপনারা সব জায়গায় রুখে দাঁড়ান। আপনি রুখে দাঁড়ালেই আপনি বাংলাদেশ জিততে হবে ইনশাআল্লাহ। অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে লড়েই জিতবো ইনশাআল্লাহ। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে হাম উপসর্গে আরও 20 জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 18 জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 87 জন ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 54 জন। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের তথ্যদানকারী কর্মকর্তা ডাক্তার জন্টু সরকার জানান, 17 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 3123 জন হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে বিভিন্ন সময় হাম এর উপসর্গে 66 জনের মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু ওয়ার্ডের তথ্যদানকারী কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুস্তফা ফয়সাল জানান, চলতি বছর এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 486 জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে মারা গেছেন 6 জন। আশঙ্কাজনক হারেই বাড়ছে ডেঙ্গু, থামছে না হামের সংক্রমণ। দর্শক, ডেঙ্গু প্রাদুর্ভাব এবং হামের সংক্রমণের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, ডেঙ্গু এবং হামের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাকে। শিমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় হামের পাশাপাশি ডেঙ্গু বাড়ছে এবং আমি রয়েছে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে 9 জন শিশু ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত ভর্তি হয়েছে 1357 জন এবং 1312 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 16 জন হাম আক্রান্ত হয়ে 16টি শিশুর মৃত্যু হয়েছে। আমি আপনাকে আরো জানিয়ে রাখছি যে খুলনায় বৃষ্টি বাড়ার সাথে সাথে বাড়ছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় 42 জন ভর্তি হয়েছে খুলনা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালগুলিতে। এ পর্যন্ত 796 জন ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 692 জন এবং বর্তমান হাসপাতালে ভর্তি রয়েছে 97 জন রোগী এবং এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এবং ডেঙ্গু পাশাপাশি হামের বিষয়ে আসলে মানুষের ভিতরে সচেতনতা একটু কম থাকায় হামের প্রাদুর্ভাবও কমছে না এবং ডেঙ্গুর বিষয়ে খুলনা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ ব্যাপক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও আসলে মশার যে উপদ্রব সে বিষয়ে তারা সচেতন হচ্ছে না এবং সিটি কর্পোরেশন মশা নিধন এবং ড্রেন এবং নিষ্কাশন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে এবং জনগণকে সচেতন করার জন্য প্রতিদিন মাইকিং করছেন এবং সব জনগণ সতর্ক হলে অবশ্যই ডেঙ্গু এবং হাম কমবে বলে তারা মনে করেন। তো এ ছিল খুলনা থেকে সবশেষ তথ্য। শিমুল, লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দেশি বিদেশি নানা প্রজাতির গাছ সবুজে ঘেরা পরিবেশে জমে উঠেছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা 2026। মেলায় ভিড় থাকলেও শুক্রবার ছুটির দিনে মেলায় এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফল, ঘর সাজানোর ইনডোর প্ল্যান্ট ও ছাদ বাগানের গাছ। আরো জানাচ্ছেন FM বাইজিদ। জমজমাট বৃক্ষ মেলা। রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে বৃক্ষ মেলায় সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে চলছে মাসব্যাপী এই মেলা। দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন বিদেশি ফলের গাছের সমারোহ শুধু কেনার জন্যই নয়, দেখার জন্য আসছেন অনেকেই।
ফলের পরে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফুল ও ইনডোর প্লান্ট। সবকিছুই খুব সুন্দরভাবে স্বাভাবিক দামের মধ্যে আছে। আর ফলের গাছ কিছু নিয়েছিলাম গত সপ্তাহে, আবার আসলাম কিছু ফুলের গাছ নেওয়ার জন্য। গোলাপ ফুল ভালো লাগে, জবা ফুল ভালো লাগে, এগুলোই আমার নিজেই পরিচর্যা করি আর আমার ছোট থেকে ভালো লাগে এগুলো। শুধু ক্রেতা দর্শনার্থী নয়, মেলায় অনেকে এসেছেন বাংলাদেশের আবহাওয়া উপযোগী বৃক্ষের বিষয়ে গবেষণার জন্য। ফলের বিভিন্ন জাত, যেমন যেটা বাংলাদেশে হচ্ছে সেটা বাংলাদেশে কিভাবে আরো বেশি ফলন করা যায়, আর যেগুলো হচ্ছে না কিন্তু বাংলাদেশে অনেক বেশি চাহিদা মানুষের, আমদানি করতে হচ্ছে, ওইগুলো কিভাবে বাংলাদেশের পরিবেশের সাথে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে আবার কৃষকদের যেন লাভটা হয়, লস যেন না হয়, ওইভাবে কিভাবে আমরা করতে পারি, এই জন্য আমরা রিসার্চ করছি। মেলা নির্ধারিত সময়ের 1 মাস পরে শুরু হওয়ায় বিক্রি নিয়ে রয়েছে স্টল মালিকদের মিশ্র প্রতিক্রিয়া। গেল বর্তমানে মোটামুটি বেচা বিক্রি আছে, তো আমাদের এখানে বেচা বিক্রি দেশি ফলের ভ্যারাইটি পাশাপাশি বাইরের ভ্যারাইটি ফল গাছ আছে, কম বেশি আছে, 500 থেকে 1000 2000 ভিতরে আছে। আবার যদি বড় গাছ নিতে চান সর্বোচ্চ আমাদের যে আমলকি 60,000 টাকা বিক্রি হচ্ছে। বছর মেলাটা একটু পিছিয়ে গেছে জুলাই মাসে হওয়ার কারণে, ক্রেতারা একটু কম বিকতেছে, হয়তো বা সবাই জানে যে জুন মাসে, কিন্তু জুলাই মাসে হওয়ার কারণে আমাদের বিক্রিটা একটু কম হচ্ছে। দেশে প্রতি বছর বিপুল টাকার কমলা ও মালটা আমদানি হয়, সে কারণে দেশের আবহাওয়া উপযোগী কমলা ও মালটা নিয়ে বছর শেষে আরেকটি মেলার আয়োজনের দাবি জানান স্টল মালিকেরা। এই মুহূর্তে আমার কাছে প্রায় 140-এর কাছাকাছি মালটার ভ্যারাইটি আছে, তার মধ্যে 50-60টা ভ্যারাইটি সাকসেসফুলি আমাদের দেশে হবে। এই সাইট্রাসকে যদি ডেভেলপ করতে হয়, এই ইনপুটটা বন্ধ করতে হয়, এক্সপোর্ট কোয়ালিটিতে নিতে হয়, তাইলে শীতের সময়ে কমলা মালটার উপরে বাংলাদেশের 2-1টা মেলা বা ফেস্টিভ্যাল হওয়া প্রয়োজন। সরকার উদ্যোগী হলে দেশব্যাপী ফলের গাছ রোপণ করে আমদানি নির্ভরতা কমানোই শুধু নয়, ফল রপ্তানি করাও সম্ভব। সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করেন নার্সারি মালিকেরা। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা। এবারে বাজার দর প্রসঙ্গ। বর্ষা আসলেই টানা বৃষ্টি, বন্যা সহ নানা অজুহাতে অস্থিরতা বেড়ে যায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বিক্রেতারা সবচেয়ে বেশি বাড়তি দাম হাঁকছেন কাঁচামরিচে। মাছের বাজারেও স্বস্তি মিলছে না মানুষের। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগি। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে গত 2 সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। কেজি প্রতি পণ্যটি বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকায়। পেঁয়াজের দামও বাড়তি। 2 থেকে 3টি সবজি ছাড়া প্রায় সব সবজির কেজি এখন সেঞ্চুরি হাঁকাচ্ছে। কাঁচামরিচ 400 টাকা কেজি, আর বেগুন হচ্ছে আপনার 180 টাকা কেজি, লাম্বাটো হচ্ছে 140 টাকা কেজি। আর আপনার দুন্দুল ঝিঙ্গে এগুলোর দাম কমছে, এগুলো আপনার 100 টাকা 120 টাকা কেজি ছিল, এখন দাম কমছে। পেঁয়াজের দাম আজকে 4-5 দিন ধরে 60 টাকা হয়েছে আর কি। আগে ছিল 45-50 টাকা, এখন হয়েছে 60 টাকা আর কি। সংসারের যত যাবতীয় খরচ করে তারপরে বাজার ঘাট এগুলো করে তো একটু যারা অল্প আয়ের তাদের তো একটু কষ্টই হয়। মাছের দামও তুলনামূলক বেশি। দেশি মাছের কেজি মিলছে না 1000 টাকার কমে। চিংড়ি ইলিশের দাম আকাশ ছোঁয়া। বোয়াল মাছ 600, কোরাল মাছ 1100, কাতল মাছ 450, পাবদা 400, মলাই মাছ 700 টাকা কেজি, বাইক মাছ 1200 টাকা কেজি, চিংড়ি মাছ 750 টাকা কেজি। ধরেন আমরা আগে 1100-তে পাইতাম, 1200-তে, এখন এটা 1300 দিতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এবারে 100 টাকার মতো হয়তো বা কেজি প্রতি এরকম একটা বেশি। বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, ব্রয়লার মুরগির দামও চড়া। ফলে বাজারে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে। ব্রয়লার মুরগি 190-80 ছিল, এখন কেজিতে 10-15 টাকা বাইরে গেছে, এখন 200-210 বেচা হয়। আর সোনালির আগের দামই আছে 350-340 এরকম দাম বিক্রি হইতেছে। আমাদের সবার মানে যে সরকারি আসুক সাফারার আমাদের হইতে হয়, ঠিক আছে। জিনিসপত্র মানে আমার মনে হয় যারা পলিসি মেকিং এ আছে এরা কেউ বাজার করে না। সরকারের সদিচ্ছা ছাড়া বাজারে দাম সহনীয় করা সম্ভব নয় বলে মন্তব্য সাধারণ মানুষের। দ্রুত মনিটরিং সেল গঠন করে বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা। দর্শক, বাজার দরের আর খবর জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, বন্যার পর চট্টগ্রামের বাজারগুলোতে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
শিমুল, চট্টগ্রামে আসলে যে কিছুদিন আগে যে ভয়াবহ বন্যার কারণে সবজির বাজারে যে অস্থিরতা ছিল, সেটা এই সপ্তাহে কিছুটা কমতির দিকে কিছুটা কমতে শুরু করেছে। আসলে যেহেতু বৃষ্টি কমে গিয়েছে, মোটামুটি সবজির সরবরাহ আজকে থেকে মোটামুটি কিছুটা বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামে যে কাজীর দেউরি কাঁচা বাজার। এই কাঁচা বাজারে কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে সবজির সরবরাহ বেশ ভালো আছে। তবে এখনো পর্যন্ত কিছু কিছু সবজির দাম এখনো পর্যন্ত নাগালের বাইরে আছে। তবে কিছু কিছু সবজির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকখানি কমেছে। আসলে কিছু কিছু সবজিতে 10 থেকে 20 টাকা কমেছে, তবে কিছু কিছু সবজিতে এখনো পর্যন্ত 160-70 টাকার উপরে কিছু রয়ে গেছে। যেমন আজকের বেগুন বিক্রি করা হচ্ছে 140 টাকা, করলা বিক্রি করা হচ্ছে 120 টাকা, টমেটো 120-30 টাকার দিকে। আসলে ঝিঙা বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকা। এছাড়া অন্যান্য যে সবজি আসলে প্রায় সবজি 80 থেকে 90 টাকা, এবং কিছু কিছু সবজি এখনো পর্যন্ত 120-140 টাকা এরকম বিক্রি করা হচ্ছে। সবজির বাজার ছাড়াও আজকের বাজারে মুরগির দামও কিন্তু অনেকটা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে যে মুরগি 165 থেকে 170-75 টাকা বিক্রি করা হয়েছিল, আজকের বাজারে মুরগি বিক্রি করা হচ্ছে 185 থেকে 195 টাকা দরে। সামুদ্রিক মাছের দামও কিছুটা বেড়েছে। আসলে সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ মাছের দাম অনেক চড়া। আজকে কাজী দেউরি কাঁচা বাজারে 2500 থেকে 2600 টাকা কেজি বিক্রি করা হচ্ছে ইলিশ। তবে ব্যবসায়ীরা বলছেন আসলে যেহেতু মৌসুম এখন কিছুটা কমতে শুরু কমবে। তবে ক্রেতারা বলছেন যেহেতু সবজি আসতে শুরু করেছে, দাম যতটুকু তারা আশা করেছিল তার চেয়েও কিন্তু অনেক বেশি এখনো পর্যন্ত বাজারে। শিমুল। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন জিটিভির দুপুরের সংবাদ। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে হজ মেলা। আজ মেলার দ্বিতীয় দিন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে রয়েছেন সহকর্মী আহমদ অনেক। ছুটির দিনে হজ মেলায় আগ্রহী দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হজ মেলার সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাবেন আমাদের। দ্বিতীয় দিন চলছে এবং আগামীকাল শেষ হয়ে যাবে, এবং আজকে সকাল থেকেই কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড়, বিশেষ করে যারা এবার হজে যেতে আগ্রহী, এছাড়া যারা উমরায় যেতে চান তারাও আসছেন। আমরা যারা এখানে এজেন্সি আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এজেন্সির একজন আছে। আপনার এজেন্সি মেলা উপলক্ষে আপনারা কি কি সুবিধা দিচ্ছেন বা কত টাকার প্যাকেজ আছে? আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের ডিসি লেকের কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে টাঙ্গাইল ডিসি লেক পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও বর্তমান অবস্থা ঘুরে দেখেন। এ সময় লেকে জমে থাকা ময়লা আবর্জনা ও পানা নিজের হাতে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেই সাথে সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। পরিচ্ছন্নতা কার্যক্রমে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা পানা অবমুক্ত করেন এবং অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন 3 জন। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন 17 জন। পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন শিশুসহ 3 জন। একসময় কাঠের ফার্নিচারের জন্য সুপরিচিত জনপদ নারায়ণগঞ্জ হলেও এখন সেই অঞ্চলের আসবাব ব্যবসায় চলছে মন্দা। কাঠের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কমেছে কাঠের আসবাবের চাহিদা। প্রসেসিং বোর্ডের ফার্নিচারের দিকে ঝুঁকছেন ক্রেতারা। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধিতে এই খাতের ব্যবসায়ীরাও স্বস্তিতে নেই। মুনাফা কমে যাওয়ায় অনেকেই কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া পরিশোধে পুঁজি সংকটে পড়েছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নান রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম।
নারায়ণগঞ্জে একসময় জমজমাট ছিল কাঠের ফার্নিচারের ব্যবসা। তবে কাঠের দাম, শ্রমিকের মজুরি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এখন ব্যবসা খাতে দেখা দিয়েছে বড় ধরনের মন্দা। কাঠের সংকটের কারণে দূর দূরান্ত থেকে বেশি দামে কাঠ সংগ্রহ করতে হয়, কিন্তু আশানুরূপ বিক্রি না হওয়ায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কেউ শ্রমিক কমাচ্ছেন, কেউ বা আবার ব্যবসা গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন। কাঠ খুব কম হওয়া যাচ্ছে, কাঠ নাই বললেই চলে। এখন আর গাছ অতটা লাগানো হয় না, আর কাটার থেকে বেশি, সেজন্য কাঠ কাছে পাওয়া যায় না, দূর থেকে কাঠ আনা হয়। বিভিন্ন কোম্পানি মাল সব জনস্পট কইরা মানে কাঠের অনেক মন্দ হয়েছে। আগে বেচা কিনা ভালো হইতো, অনেক বেচা কিনা তেমন হয় না। কম দাম, আধুনিক ডিজাইন ও দ্রুত উৎপাদনের কারণে প্রসেসিং বোর্ড, প্লাইবোর্ড, প্লাস্টিক ও ফাইবারের আসবাবপত্রের দিকে ঝুঁকছেন ক্রেতারা। কাঠের আসবাবপত্রের দাম বেশি হওয়ায় ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন বিকল্প পণ্যের দিকে। কাঠের মূল্য বৃদ্ধির কারণে ফার্নিচারের দামটা একটু বাড়তি। কাঠের জিনিসের মূল্য নাই, অনেক মানুষের কাঠের জিনিসের দিকে আসে না, কারণ সস্তার দিকে জায়গা। ব্যবসায়ীদের আশা, সরকারি সহায়তা এবং বেশি করে বৃক্ষরোপণ হলে কাঠের সংকট কমবে আর ঘুরে দাঁড়াবে ঐতিহ্যবাহী কাঠের ফার্নিচার শিল্প। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ। উপকূলীয় এলাকায় দিন দিন বিলীন হচ্ছে বনাঞ্চল, এতে কমছে বন্যপ্রাণীর আবাসস্থল, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণীও, বিনষ্ট হচ্ছে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য। এদিকে ভালো নেই সমুদ্রের জলজ প্রাণীরাও। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা ইসলাম। মৎস্যবন্দর মহিপুরের কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল। 2 দশক আগে 2165 একরের এই বনাঞ্চলে দেখা মিলত বাঘ, মেছোবাঘ, বনমোরগ, হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির সাপ, পাখি ও শিয়াল সহ বেশ কিছু বন্যপ্রাণী। তবে বনদস্যুদের থাবা ও সমুদ্রের করাল গ্রাসে অর্ধেকের বেশি বনাঞ্চল বিলীন হয়ে গেছে। এখন হাতে গোনা 2-4টি শিয়াল ছাড়া অন্য কোনো বন্যপ্রাণী দেখা মেলে না। একই অবস্থা জেলার সকল বনাঞ্চলে। এদিকে 5 বছরের কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে 120টি ডলফিন, 5টি তিমি ও 30টির বেশি কচ্ছপের মৃতদেহ। এছাড়া কয়েকটি আহত ডলফিন ও কচ্ছপ জীবিত অবস্থায় উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এসব প্রাণীর মৃত্যু রহস্য উদ্ঘাটন এবং প্রাণ প্রকৃতি রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মকর্তারা। এত বড় একটি জলজ সম্পদ এবং এরিয়ায় শত শত মৃত্যু এই যে জলজ প্রাণীগুলো আসে, এই ব্যাপারে আসলে কর্তৃপক্ষের কোনো ওইভাবে আমরা দেখি না। আজকে উপকূলীয় বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ থেকে প্রায় 31 প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং 341 ধরনের প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন তালিকায় রয়েছে। এইসব সামুদ্রিক প্রাণীগুলো যেভাবে মারা যাচ্ছে, এগুলোর যদি সঠিকভাবে কোনো উদ্বোধন করা না হয়, তাহলে আস্তে আস্তে সামুদ্রিক প্রাণীগুলো যে মারা যাচ্ছে, এগুলো কিন্তু এই জেলেদের নিয়ে আসলে পরামর্শ করা উচিত। প্রকৃতি রক্ষায় পদক্ষেপ না নিলে পরিবেশের মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংরক্ষিত বনাঞ্চলে যা অবৈধ বন দখল, বন উজাড়, এই বিষয়গুলোতে অপরিকল্পিত কাঠামো নির্মাণ কঠোরভাবে সরকারের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বন বিভাগ শহর থেকে শুরু করে সরকারের সকল প্রতিষ্ঠানের উচিত সমন্বিত উদ্যোগসমূহ গ্রহণ করা। সমুদ্র থেকে ভেসে আসা প্রাণীগুলোর মৃত্যু রহস্য উদ্ঘাটন ও প্রকৃতি সংরক্ষণের নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের বনভূমির পরিমাণ হচ্ছে 1,25,000 একর। এখানে আমরা মূলত ম্যানগ্রোভ বন আমরা সংরক্ষণ করি। মাননীয় প্রধানমন্ত্রী যে 5 বছর 25 কোটি বৃক্ষরোপণের যে আমাদের যে টার্গেটটা সরকার থেকে নেওয়া আছে, এইটার অনেকটা কার্যক্রম আমরা এখানে ভবিষ্যতে আমরা পরিচালনা করব। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।